প্রণাম মহারাজ। আমাদের হোয়াটসঅ্যাপে একটি প্রশ্ন পাঠিয়েছেন। এক্ষেত্রে ওনার নামটা গোপন রাখাই ভালো হবে যতদূর আমার মনে হয়। আমি এটাও জানি না যে এই প্রশ্নের উত্তর কি হতে পারে, কারণ এই প্রশ্নটি অত্যন্ত গ্রস লেভেলের প্রশ্ন একটি। তবু আপনার কাছে আমি অ্যাজ ইট ইজ রাখছি এটা। উনি বলেছেন, প্রণাম মহারাজ, আপনার অমূল্য উপদেশ আমার জীবনে মুক্তির বাসনাকে তীব্র করেছে। আজই একটা ব্যক্তিগত প্রবলেমের সমাধান চাইছি। আমার স্বামীর 3 ভাই 3 তলা বাড়ির এক তলায় তাদের ফ্যামিলি নিয়ে থাকে। আমি আমার ছেলে, মেয়ে, স্বামী, শাশুড়িকে নিয়ে নিচের তলায় থাকি প্রায় 10 বছর হলো। বাড়ি মৃত শ্বশুরের নামে। কারোরই কোনো আর্থিক সমস্যা নেই, অথচ ওরা সবসময় চায় আমরা বাড়ি ছেড়ে চলে যাই। মা আমাদের সঙ্গে থাকে, ওদের পছন্দ নয়, অথচ মাকে কেউ সঙ্গে নিতেও চায় না। আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া করে তাদের আশা বন্ধ করে দিয়েছে। বলছে এখন তোমাদের পালা। আমার স্বামী ও আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে, অকথ্য নোংরা গালি দেয় যাতে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই। আমরা আইনি ব্যবস্থা নিতে চাই না, ভগবানের উপর ভরসায় আছি। যদি এটা আমাদের প্রারব্ধ হয় তাহলে তা খণ্ডনের কোনো পথ বলে দিন। গত 1 বছর ধরে এত বাড়াবাড়ি করছে, আমি ও আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছি। কৃপা করে মার্গদর্শন করুন। আপনি কোন মুক্তির কথা বলছেন? মুক্তি মানেই তো ব্যক্তিগত পার্সোনাল এজেন্ডা থেকেই মুক্তি, আর আলাদা কোনো মুক্তি তো নেই যে শরীর থেকে উড়ে যাব, এই পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে যাব, বা আমার চোখের সামনে থেকে পুরো ব্রহ্মাণ্ড শু হয়ে যাবে, কালো হয়ে যাবে, এরকম কোনো মুক্তি তো নেই। মুক্তি কথার অর্থই হলো আমার ব্যক্তিগততা থেকে মুক্তি। আর আপনি তো পার্সোনাল প্রবলেম নিয়েই কথা বলছেন। পার্সোনাল এই টার্মটা যে ধরে থাকবে তার অনলি প্রবলেম আফটার প্রবলেমই চলতে থাকবে। যে ব্যক্তি সমস্যা মুক্তি চায় সে তো জাগতিক, অধ্যাত্মর শুরুই এখনো তার জন্য হয়নি। যে এটা বুঝেছে যে ব্যক্তিত্বই সমস্যা, ব্যক্তিগততাই যন্ত্রণার মূল কারণ, এই বোধ যার এসেছে সে আধ্যাত্মিক, তার আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছে। আপনি কি শুনছেন আমাকে? আপনি জানেন, দেখুন, মুক্তির বাসনার সামনে আপনি যা বলছেন সেই হিসাবেই যদি চলি, মুক্তির বাসনার সামনে অন্য কোনো সমস্যা দাঁড়ায় কোথায়? আপনার ব্রেন টিউমার হয়েছে আর আপনার অনেক হেঁটে আজকে হাঁটুর ব্যথা হয়েছে, ওটা প্রথমটার সামনে দ্বিতীয়টার কোনো ভ্যালু আছে নাকি? কারণ স্বামী চরিত্রহীন আর তার কাপড়ে একটা ফুটো হয়ে গিয়েছে, এই দুটো সমস্যা একই লেভেলের নাকি? কারো ছেলে মারা গিয়েছে আর তার ভাত পুড়ে গেছে, কোনটা সমস্যা? তবু যেটুকু বুঝছি চেষ্টা করছি বলতে, কোনো প্রারব্ধ নয় যে অর্থে আপনি বলতে চাইছেন, এরকম কোনো প্রারব্ধে আপনি এটা ভুগছেন না। বর্তমানের আন্তরিক অজ্ঞান আর কাপুরুষতা আমাদের দুঃখের কারণ হয়। আপনি যে এই পথ বলে দিন, এই কথার মধ্যে কিন্তু ভয়ঙ্কর অসহায়তা, আন্তরিক দুর্বলতা লুকিয়ে আছে। সারা জীবন আমরা পথ বলার হুইল চেয়ারে চলি, না হয় আশেপাশের লোক কিছু বলে দেবে, যতদিন বাবা মা মাথার উপরে ছিল তারা কিছু বলবে, নাহলে তো কিছু হলে কই গো তুমি কিছু বলো, বা সমাজের কেউ কিছু বলে দেবে, নাহলে বান্ধবীরা কিছু বলে দেবে, কোনো অপদার্থ অযোগ্য হিতৈষী কিছু বলে দেবে, নাহলে বয়সে বড় বলেই আমরা যাদেরকে ধরে নিই যে তাদের চেতনা খুব উন্নত, সেরকম কোনো বয়সে বড় ব্যক্তি এসে আমাদেরকে ভুল সাজেশান দিয়ে যাবে। আজকাল তো আবার টোটকা তাবিজ মিডিয়ার বিভিন্ন বাবাজি আমরা আছি, তারা বলে দেবে যে আপনার সমস্যা কি, আপনার আমিকে তারা ডিফাইন করে দেবে, আপনার সমস্যাটাও কি, আপনার আইডেন্টিটি পরিচয় কি, এগুলো সব বাইরে থেকে কালেক্টেড, ডিসাইডেড। 1%ও নেই আমাদের মধ্যে হয়তো যা আমরা অন্যের দেখে, বাইরের থেকে ইনফ্লুয়েন্সে, অন্যের বলা কথায় করি না। মুখে না বললে, ভাষায় প্রকাশ না করলেও আচরণে ভাবে সাইলেন্ট ইনফ্লুয়েন্সে আমরা চলি। অন্যের শুনে চলেই বর্তমানের আমাদের এই অবস্থা। এবার আপনি চান যে কোনো টোটকা বলি যাতে আগের মতো
এবারও ও তড়িপার হয়ে যায়। তাই বলছেন মহারাজ, মুক্তির বাসনা আমার তীব্র। এই বাবাজি তো মুক্তি পছন্দ করে, তো চলো স্টার্ট করি মুক্তি দিয়ে, খুব প্রভাবিত হয়ে যাবে। আহা, মুক্তির সাধক সমস্যায় আছে, শুনতেই কেমন ভিতরটা দ্রবীভূত হয়ে ওঠে। এই পায়তারা এখন চালাতে হবে। এই পায়তারা সব জায়গাতেই আমরা লাগাই। আপনি বলেন না, আমরা সবাই ছোটোবেলায় বাচ্চা কেঁদে কেঁদে পায়তারা লাগায়, আমার কথা শোনো, অ্যাজ ইট ইজ আমি আছি, আমার প্রবলেম মিটিয়ে দাও। তারপর বন্ধুদের রিকোয়েস্ট করা হয়, প্লিজ 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 নোটটা দিয়ে দে না, নোটটা দিয়ে দে না, প্লিজ 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 তোর মোবাইলটা আজকে দে না, আজকে ঘুরতে যাবো, 10 টাকা ধার দে না, প্লিজ প্লিজ প্লিজ। আমাদের এই পায়তারা সব জায়গায় লাগানো। স্বামী স্ত্রী যখন হয়ে যায়, একজন অপরজনের সাথে মানিয়ে গুছিয়ে চলতে থাকে, যেভাবে কার্যসিদ্ধি হয় আর কি। স্বামী স্ত্রীকে মানাচ্ছে, স্ত্রী স্বামীকে মানাচ্ছে, অফিসে বসকে তেল মারার জন্য কেউ মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে। তো এটা খুব কমন জিনিস, যেভাবে কার্যসিদ্ধি করা যায়। দেখুন, আগের কর্ম যদি প্রারব্ধ হয়, তো আগে যা করেছেন এটুকু জেনে রাখুন, কোনো প্রারব্ধ, কোনো অলৌকিক অদেখা সূক্ষ্ম কিছু জমিয়ে আপনার পিছনে ব্যাগেজের মতো ঘুরছে এরকম নয়। প্রারব্ধতে আপনি কি করেছেন জানেন? প্রারব্ধতে আপনি আপনার ভিতরের অবস্থাকে খালি করে রেখেছেন, ভিতরটাকে হালকা করে রেখেছেন, এমন একটা মন বানিয়ে রেখেছেন যা চট করে কিছু না কিছুতে প্রভাবিত হয়ে যায়। এই রকম একটা মন পরিশ্রম না করে, সত্যকে না দেখে আপনি কেন, আমরা সবাই জমিয়ে রাখি। প্রভাব কার উপর পড়ে? যে রেডি টু ইনফ্লুয়েন্স। লোহার বল জলে দিন, জলে ডুবে যাবে। স্পঞ্জের কি হবে? সে তো জল অ্যাবজর্ব করবে। লোহার বলকে থোড়াই জলের মধ্যে থেকেও সে জল অ্যাবজর্ব করবে না, এক বিন্দু অ্যাবজর্ব করবে না। আমাদের ভিতরে এমন একটা স্পঞ্জের মতো মন আছে। আপনিও ভিতরে এমন একটা মন বানিয়ে রেখেছেন যা চট করে সংস্কারিত হয়ে যায়, পারিপার্শ্বিকতায় নড়ে যায়। আর তা এখন ডিপ হয়ে গিয়েছে, এতটাই ডিপ হয়েছে যে তার প্রভাব শারীরিকভাবে দেখা দিচ্ছে আপনার কাছে। কি বলছেন যে অসুস্থ হয়ে পড়ছি, এ আন্তরিক চেতনার শূন্যতা, গোড়া ওইখানে অধ্যাত্ম অহমবৃত্তির মূলে গিয়ে এনকোয়ারি করে। তার ম্যানিফেস্টেশন অনেক রকম। ক্যান্সার হলে তার অনেক রকম লক্ষণ, কিন্তু গোড়ায় কোথায় হয়েছে? একটা রোগ বহু বহু লক্ষণ দেখা দেয়, বহু বহু লক্ষণকে শো করিয়ে দেয়। আপনার সমস্যা আপনার মনের কাছে আদর্শ বলে কিছু মাত্র নেই, যা এই দেহ, এই জগৎ, এই বস্তুগততা স্টোরির থেকে কিছুটা আপনাকে তুলে রাখবে, কিছুটা উঁচু অন্তত পক্ষে। আমি হাইয়েস্টের কথা বলছি না, তবুও যা দেখছি আমরা যেমন হয়ে আছি, এর উপরে কিছু হতে পারে এইরকম মন আমাদের নেই, যেই মনে এর কোনো ধারণা আছে। আর কোন ভগবানের কথা বলছেন? আপনি যদি ভীত হন, আপনি যদি স্বার্থপ্রবণ হন, আপনি যদি দুর্বল হন, আপনি যদি লোভ আশা তাড়িত হন, এতে ভগবান কি করবেন? তিনি কিছু করেন না। করা আর না করায় যার কোনো ইন্টারেস্ট নেই, সেই ভগবান, সেই ব্রহ্ম, সেই আত্মা। যাকে করতে হবে এবং যে করে তাকে জীব বলা হয়। তাই তো আমাদের কর্ম করতে হয়। আসলে হয় কি, দেখুন, সো কল ধার্মিকতা আমাদের এতই ঠুনকো থাকে, এতই উপরি সুপারফিশিয়াল থাকে যে আমরা ভিতর থেকে ভয়ঙ্কর অধার্মিক। এরকম যারা, তারাই বর্তমানে ধার্মিক নামধারী। আমাদের কোনো অ্যাক্টিভিটি সেলফ সিলেক্টেড, সেলফ ডিসাইডেড নয়। ইভেন আধ্যাত্মিকতাও, আমরা আধ্যাত্মিকতা বলতে যা বুঝি তা আদপে বেশিরভাগের জন্য আধ্যাত্মিকতাই নয়। ওই পুজো পাজরা, ঠাকুর ঘর ইত্যাদি আপনিও যেগুলো বলছেন, এগুলি প্রথা রীতিনীতি হতে পারে, কিন্তু দেখুন এই প্রথা রীতিনীতিতেও আমরা অন্যকেই ফলো করি। এর পিছনে আমাদের ডেলিবারেট কোনো চয়েস মেকার বসে নেই। আমাদের কোনো বুদ্ধিমত্তা, কোনো বোধ, কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। সব বাড়িতে লক্ষ্মী পুজো মানে আমি যদি না করি কেমন জানি একটা লাগে। সব বাড়িতে শাক বাজছে কোজাগরির দিনকে। যদি কিছু খারাপ হয়ে যায়, যদি মা লক্ষ্মী বলে কেউ সত্যিই থেকে থাকে, আমি জানি না আছে কি নেই, কিন্তু যদি কেউ থেকে থাকে
না করলে তো ভালোই হয়, কারণ প্র্যাকটিক্যালি আমি কিছু পাচ্ছি না মুরগি বানিয়ে আর ফল কেটে। কিন্তু যদি কিছু খারাপ হয়, আমরা চারিদিকের ইনফ্লুয়েন্সে কাজ করি। সরস্বতী পুজোর আগে কুল খাবি না, আসল কারণ কী ছিল তা দেখার দরকারই নেই। খেলে যদি পরীক্ষায় ফেল করে যাই, আরে না না, কেউ পরীক্ষায় ফেল করে না। যদি করে যাই, যদি মা সরস্বতী বলে কেউ থেকেও থাকে। ঠাকুর ঘরে বানিয়ে রাখতে হবে, ঠাকুর রাখতে হবে, প্রত্যেক বাড়িতে একটা ঠাকুর ঘর থাকতে হবে। কেন থাকতে হবে? মাথার উপর একজন থাকবে যে আমাকে প্রোটেকশান দেবে। আরে কে আছে ঠাকুর ঠাকুর কিছু নেই, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলেছে। যদি থাকে, যদি কোনো শক্তি এমন থেকে থাকে, একটু নকুলদানা জল দিলে বাবা শান্ত যদি তাকে রাখা যায়, আমার যদি নন ডিস্টার্বিং মোডে আমাকে রেখে দেন তিনি, তাহলে ক্ষতি কি নকুলদানা জল দিতে? এই হলো আমাদের ধার্মিকতার পরিভাষা। দীক্ষা এত সব জীবনে আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এটা আছে, ওটা আছে, বা কিছু নেই। ছেলে অবাধ্য, স্বামী রোজগার করে না, দুজনই চলে গেছে দীক্ষা নিতে। একজন চলে গিয়েছে, আমার যদি কিছু না থাকে, আমার এত কিছু আছে আমার জীবনে যে আমার সোনার মুকুটে পালকের মতো কোনো একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের দীক্ষা আমার মাথায় আলো করে থাকবে। এই তাদের উদ্দেশ্য, যাদের অনেক কিছু আছে। যাদের কিছু নেই, যদি ভগবানের কাছে স্পেশাল দীক্ষা নিয়ে, একটা স্পেশাল প্যাকেজ নিয়ে, যদি যে কোনো দেবতাই হোক, সে না তো ভ্যারি কিছু নেই, যদি তার সামনে একটু প্রার্থনা করলে, যদি ছেলেটা কথাবার্তা শোনে, যদি স্বামী রোজগার বাড়ে, তো ক্ষতি কী? যদি কিছু হয়ে যায়, বাট যাই হোক, তা আন্তরিক প্রগতি নয়। বাইরে বাইরে আবরণ করলেও যারা করছে তার চেতনার উচ্চতার জন্য মোটেই নয়, আর যারা করছে না তারাও ছুটছে চেতনার ডাকের বিরুদ্ধেই। ফলে ঘরে ঘরে গল্পটা একই। এ তো তেমন ব্যাপার হয়ে গেল। অর্জুন বলছে, আমি ভগবানের ভরসায় বসে থাকি, যদি ভীষ্ম দুর্যোধন খারাপ করছে, অধর্ম করছে, করুক, বাট আমি কেস করব না, আমি লড়ব না। কারণ কি? আমি তো ধার্মিক। প্রতিশোধ প্রবণতা তো ধার্মিকের লক্ষণই নয়। আমি প্রতিবাদ করব না, বিকজ আমারই প্রারব্ধ খারাপ ছিল হে কৃষ্ণ। সেই জন্যই আমার বউয়ের কাপড় খুলে দেওয়া হয়েছিল টেনে, তাকে অত অত্যাচার করা হয়েছিল, সেই জন্যই আমাদের কপট পাশায় হারিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্যই যতুগৃহকে জ্বালানো হয়েছিল, সেই জন্যই ভীমকে বিষ খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, কারণ আমার প্রারব্ধ খারাপ। কৃষ্ণ, কিছু শর্টকাট টোটকা আপনি যেমন আমাকে বলছেন দাও না, বিকজ দেখো আমি তো মুক্তিকামী, আমি তোমার পায়ের সামনে হাত জোড় করে এই পোজে দাঁড়িয়ে আছি। দেখো সব ছবিতে দেখো, শ্রীকৃষ্ণের সামনে অর্জুন যেমন দাঁড়িয়ে আছে, এটা কিসের পোজ? আমি তোমার শরণাগত, এই পোজ। কিন্তু মাথায় অর্জুন বেঁধে রেখে আমি যুদ্ধ করব না, কারণ সে বলছে আমি ভগবানে নির্ভর। হে জগদীশ, আমি তোমার শরণাগত। এটাই কি সত্যি সত্যি ধার্মিকতার পরিচয়? কেস করা অবধি গাড়ি গড়ালো কেন বলুন? দেখুন, কুকুর অবধি জানে যে রাস্তায় কার উপর চেঁচাবে। আর যারা এই অত্যাচার করছে তারা তো ইন্টেলেকচুয়াল কুকুর ছাড়া আর কিছু নয়। দ্যাট ইজ মানুষ, আমি কোনো ব্যক্তিকে বলছি না। আমরা প্রত্যেকেই ইন্টেলেকচুয়াল পশু, যদিও আমি জানি না তাদের দাবি কী, তাদের দিক থেকে ব্যাপারটা কী। ছেড়ে দিন, প্রশ্ন নিয়ে আপনি এসছেন, তারা যদি আসে তাদের সাথে কথা হবে। যার ভয় আছে নিশ্চিত জেনে রাখুন তার লোভ আছে, দুটো একের সাথে অপরে বাঁধা আছে। চট করে শুনে আপনার মনে হবে মহারাজ আমার কোনো লোভ নেই, এটাই নর্মালি এসে থাকে, আমার উপর অত্যাচার হচ্ছে, কিন্তু আপনি আলাদা নন। সবার ক্ষেত্রে কাহিনী একই। কেস করব না, প্রতিবাদের ভাষা নেই, অ্যাটসেট্রা। যে ভয়ের প্রকাশ, এর পিছনে নিশ্চিত কিছু না কিছু স্বার্থ লুকিয়ে আছে। ফাইন্ড আউট করুন কি সেটা। যতক্ষণ কিছু পাওয়ার লোভ আছে ততক্ষণ পর্যন্ত হারানোর ভয়ে থাকবেই থাকবে। আপনি বলুন না কি করে এত দূর এগো স্টোরি? যদি আপনার দুর্বলতা স্বার্থ না থাকে, চট করে বলবেন না যে ওরা একসাথে করছে আমি একা, অ্যাটসেট্রা। কেমন ধার্মিকতা এ? কৌরব পক্ষ কত বেশি শক্তিশালী ছিল, নারায়ণী সেনা ছিল প্লাস। অর্জুন যদি এই কথা বলতো, নাকি আপনার ক্ষেত্রে লাঞ্ছিত প্রতারিত হবার পিছনে কোনো
প্যাসিভ অহম লুকিয়ে আছে যে আমি এতই নিরীহ, আমি এতই আধ্যাত্মিক, আমি এতই অহিংস যে সবাই আমাকে অত্যাচার করে, দেখো দেখো। আসলে আমরা যেটুকু সোকল ধার্মিক আচরণও করি তাও এতটাই সুপারফিশিয়াল হয়, যার সাথে তা আন্তরিক উন্নতির জন্য নয়। তো যখন তাদের ওয়ার্কিং টাইম আসে, ভিতরে তো খালি। মুদিখানার দোকান, গ্রসারি স্টোর, তাতে কি লেখা থাকে? সব রকম মুদিখানার মালপত্র এখানে পাওয়া যায়, বাট কাস্টমার এসেছে, বেশিরভাগ সাপ্লাই নেই। কে অত পরিশ্রম করে? বড়বাজার যাও, স্টক করো, হিসাব করো, মালপত্র পোকামাকড় ইঁদুর থেকে রক্ষা করো। বেটার হোর্ডিং দিয়েই বসে থাকি। আমাদের ধার্মিকতার এমন হোর্ডিং দিয়ে আমরা জীবনটাকে খালি করে বসে থাকি। যেহেতু মনে শাস্ত্র নেই, তাই হাতে শস্ত্রও ওঠে না। মনে যেহেতু সত্য নেই, তো বাইরেও মিথ্যার বিরোধিতা চট করে আসে না। যা ভুল তার জন্য প্রাণপণ লড়ে না গেলে অধিক শক্তি উদ্যম ওঠেই না ভিতর থেকে। বিকজ ভিতরে মহত্তম কোনো এইমই নেই তার। কি হবে এনার্জির উঠে? আর ভিতরে কেউ ভিখারি হয়ে বসে আছে, বলছে কৃপা করো কৃপা করো। সেই ভিখারির একটুখানি ডাল ভাত হলেই সে খুশি। কি হবে অধিক শক্তি, কি হবে অধিক এনার্জি? রোড সাইড বসে কেউ যদি লাঞ্ছনার গান গায় আর উপায় ভিক্ষার জন্য হাত পেতে থাকে, তাহলে তার কত এনার্জি লাগে। দেখুন, আমি পূর্ণ সিম্প্যাথি রাখি আপনি যা বলছেন তার সাথে, কিন্তু এটা মনে করবেন না কথা শুনে যে আপনাকে নেগেটিভ বা ভৎসনা করা হচ্ছে। যা বাস্তবিক, যার সামনে আসলে আপনি শক্ত হবেন, আমার চেষ্টা থাকে সেটা দেখানোরই। আপনি ততদিন কিছু করতে পারবেন না যতদিন পার্সোনাল বলে বসে থাকবেন। অনেক সময়তেই কি হয়ে যায়, আমি রিপিট করি এই জন্য বারবার, মূল এজেন্ডাই আমরা ভুলে যাই। পরবর্তীকালে শুনে অনেকে সাহসী করবে না, কারণ মহারাজ তো এত শক্ত কথা বলে দেন যে আমাদের মনই ভেঙে যায়। বারবার আমি যে জিনিসটা ফোকাস করতে চাইছি, পার্সোনাল। যতক্ষণ আপনি পার্সোনাল বলে বসে থাকবেন, এটা আপনি কিওয়ার্ড হিসাবে ধরে দিন, এটা আপনি কিওয়ার্ড হিসাবে ধরে নিন, ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না। নাথিং পার্সোনাল। যদি প্রতিবাদে সত্য মুখ্য হয়, তা পার্সোনাল কোথায়? পার্সোনাল সত্য কখন হয়? সত্য সবসময় ইমপার্সোনাল হয়। ফুল এনার্জি আসছে না বিকজ ভিতরে কেউ আমি আমার এই ব্যক্তিগত প্রবলেম বলে বসে আছে। এটাই কারণ যে যাকে আপনি আপনার ব্যক্তিগত সমস্যা বলছেন, ওই ব্যক্তিগতটাই সমস্যার মূল কারণ। এই সমস্যা ব্যক্তিগত নয়। জীবনে কোনো সমস্যাকে ব্যক্তিগত বলবেন না। আদর্শের জন্য উঠতে হয়, বাট তা যখন ক্লিয়ারই নয়, যখন চেতনার আদর্শই নেই, তো এমন একটা ল্যারব্যারে জীবন চলে। ভিতরে ক্ষুদ্রতা থাকলে বাইরে নপুংসকতা তো থাকবেই। দুটো একসাথে চলে। ক্ষুদ্রতার এজেন্ডা ছাড়ুন, দেখবেন যা এনার্জি, উদ্যম, বুদ্ধি দরকার তা আসবে। আপনার ভিতরেই আছে, শুধুমাত্র এমন কোনো ফিল্ড পাচ্ছে না যেখানে সে খুলবে। আপনার কাছে একটা হেলিকপ্টার আছে, ওর ল্যান্ডিংয়ের জায়গা দরকার। যতক্ষণ তা না হয়, ফুল এনার্জি, ফুল ফুয়েল থাকা সত্ত্বেও আপনি তাকে বের করতে পারবেন না ভিতর থেকে। নিজের জন্য লড়লে জানবেন হারতেই হবে। যারা যারা নিজের জন্য লড়েছে তারা সবাই হেরেছে। সো কল জিত হলেও তা হার। নিজের প্রতি বাধ্য হয়েই তো কিছু করলেন, নিজের কাছে তো হেরেই গেলেন। কেউ আপনাকে একটা গালাগালি দিল, আপনি চট করে একটা থাপ্পড় মেরে দিলেন, আপনি ভাবলেন আপনি জিতে গেলেন। ও তো মুখে বলেছিল আমি হাতে দিলাম। আপনি ওর গালাগালির দাস হয়ে গেলেন, আপনি কন্ডিশনড হয়ে গেলেন যে কেউ আপনাকে গালাগালি দিলে আপনি মারতে বাধ্য। আপনাকে ফ্রেমওয়ার্কের মধ্যে নামানো গেল পুরো। ইউ আর নাও প্রেডিক্টেবল। বাট যখন সত্যের জন্য, মুক্তির জন্য করবেন, তখন মরতে পারেন আপনি, বাট হারবেন না কখনো। বাহ্যিক হার হতেও পারে, বাট ভিতরে জিতে থাকবেন। রামপ্রসাদ গানে এটা বলেছিল, কালের কাছে জবাব দিবি। সময়, ইতিহাস আপনাকে কখনো কাপুরুষ বলতে পারবে না। আর যাই ঘটে যাক, চণ্ডীর রূপ দেখেছেন তো? হাতে তার অক্ষমালার শাস্ত্র,
বাট তারই জোরে তিনি পঞ্চমুণ্ডের আসনে বসে আছেন, তিনি পুরো ব্রহ্মাণ্ডকে, পঞ্চভূতকে জয় করে বসে আছেন। অন্তরে যদি সত্যের সাথে নিরন্তর যুক্ত থাকার অক্ষমালা চলে, যদি মন শাস্ত্রের প্রতি উন্মুক্ত হয়, সত্যের প্রতি উন্মুক্ত হয়, তাহলে সে আর যাই হোক, ভৌতিক জগতে তার রেজাল্ট যাই হোক, সে আন্তরিকভাবে কখনো হারতে পারে না। শ্রীকৃষ্ণ তো গীতার জোরেই কুরুক্ষেত্র জিতলেন, নিঃশস্ত্র ছিলেন তো তিনি। বলুন, বুদ্ধদেবের কাছে কি শক্তি ছিল যে ওরকম একটি বিশাল অত্যাচারী শাসক রাজা অশোক তার কাছ থেকে বুদ্ধত্ব পেয়ে গেল? কি সহায়তা তার ছিল? কোন অসহায়তার কথা বলছেন? মুক্তিকামীর মুমুক্ষা এত তীব্র হয় যে সে যাবতীয় দুটো তাপ, আদি দৈবিক আদি ভৌতিক তাপ, তার সামনে তুচ্ছ হয়ে যায়। সর্বোপরি যদি এতটা তীব্রতা আপনার মধ্যে থাকে, তাহলে হাঁটাও সব কিছু। কোনো মানুষ যদি মুক্তির জন্য এত তীব্র আকুতি নিজের মধ্যে পোষণ করে, তাহলে সে কি বলবে? হাঁটাও এইসব ঝঞ্ঝাট। কে এই অমূল্য জীবন নষ্ট করে এই ফালতু ঘর বাড়ি আত্মীয় স্বজনের চক্করে? হাঁটাও সব। জিলিপি আর গীতায় যদি চুজ করতে হয়, নে ভাই তোর জিলিপি তুই খা, আমি গীতায় খুশি, ছেড়ে দিন সব। মুক্তির পথে লিমিটেড সময়, সীমিত সামর্থ্য, কেন এই চারানার জগতের জন্য তা নষ্ট করা, যদি আপনার সেই অবস্থা হয়? না হলে সত্যের জন্য লড়ে যান, তবুও জিতে যাবেন, কিন্তু দুটির মধ্যেই ব্যক্তিগত আনবেন না। মনস্থিতি আপনার যাই হোক না কেন, তা যেন বাধ্যতা দুর্বলতাগ্রস্ত হয়ে না থাকে। তবে আপনি যে পথেই চলুন, যে পথেই আপনি নিন, আপনি ত্যাগের পথে নিন, আপনি যুদ্ধের পথে নিন। এই একই সমস্যা অর্জুনের সামনেও ছিল। সে বলেছিল সব ছেড়ে এক ধারে চলে যাব। আপনি বলছেন, আপনিও সেই অসহায়তার গানই গাইছেন, আমি কি করব? আপনি যে পথে নিন, দুটোর মধ্যে যদি ভিতরে থাকে দুর্বলতা, যদি অন্তর থাকে সংকুচিত, যদি মনে থাকে অস্পষ্টতা, যদি চেতনায় থাকে বন্ধন, তাহলে জানবেন যে পথে আপনি নিন তা ভুল হবে। অধ্যাত্মে কিসের ভাই, কিসের ঘর, কো অপবাদ? সত্যের জন্য করতে হবে, মরতে হবে, যা করার আমাকে করে যেতে হবে। মরতে হলে মরতে হবে, মারতে হলে মারতে হবে। ব্লাড রিলেশন অ্যাটসেট্রা, এর কোনো মূল্য নেই অধ্যাত্মে। মুক্তিকে কেন্দ্রে রেখে লড়ে গেলেও মুক্তি, সরে গেলেও মুক্তি। বাট ক্ষুদ্র স্বার্থকে সেন্টার করে আপনি লড়ুন, জিতুন, পালান, যাই করুন, জীবন নরকই থাকবে। বিকজ কেন্দ্র বা সেন্টার তো ওয়ার্কিং ফোর্স, সেটাই তো ফান্ডামেন্টাল ভুল হয়ে বসে আছে। তো ঠিক অ্যাকশন কি করে তার থেকে জেনারেট হতে পারে? তো মুক্তির বাসনা আর ব্যক্তিগত প্রবলেম এখন বলুন আলাদা কি করে হলো? আপনার কাছে সমস্যা এত পাহাড়ের মতো কেন মনে হচ্ছে জানেন? ওই যাক বললাম, ব্যক্তিগত বলেই তাকে আপনার এত বড় প্রবলেম মনে হচ্ছে। আপনি যত 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 ব্যক্তিগত এজেন্ডা থেকে সরে তাকে মহৎ এজেন্ডা বানাবেন, যত আপনার ব্যক্তিগত যে টার্মিনোলজিসগুলো, ব্যক্তিগত কাহিনীগুলো সত্যের থেকে সরে যাবে, দেখবেন ঘটনা তত হালকা হয়ে যাবে। আসলে সব ব্যক্তিগতই প্রবলেম, সব ব্যক্তিগতই তো একমাত্র মাথা ভারী করে। ঘটনা থেকে ব্যক্তিত্ব সরান, আপনার অ্যাকশন প্রপার হবে, যথাযথ হবে, মহত্তম হয়ে যাবে। মুক্ত সে যে ঘটনাকে পার্সোনালাইজ করে না। মুক্তি মানে আমার ব্যক্তিগত কিছু নেই, জীবন প্র্যাকটিক্যাল, বাস্তব জগতে দাঁড়িয়ে আছে, ঘটবেও জীবন মুক্তি। এই জগতে, এই ধরাধামের মধ্যেই ঘটবে মুক্তি বলে যদি কিছু থেকে থাকে, তো মুক্তির কনসেপ্ট থিওরি কীভাবে থাকবে? তাকেও তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবল হতে হবে। যা ঔচিত্য এই মুহূর্তে নিজের নিঃস্বার্থ ব্যক্তিগততা মুক্ত বুদ্ধি দিয়ে নির্ণয় করুন। কেন্দ্রে থাকবে চেতনার মুক্তি, যা মুক্তির পক্ষে, আর অ্যাপ্লাই করুন, কাজে করুন।
বিকজ সিচুয়েশান আপনি যা বলছেন সেই হিসাবে কিছু করার দাবি করছে। চুপ করে বসে থাকলে যদি কিছু হওয়ার হতো তাহলে 1 বছরে হয়ে যেত। এখন কোনো একদিকে আপনাকে পা বাড়াতে হবে, না এপার না ওপার। আমি বলছি মুক্তির দিকে বাড়ান। জীবনের চেতনার ঊর্ধ্বগমনে এই মুহূর্তে সর্বোচ্চ সহায়ক কী হবে দেখুন, এবং র্যাশনালি দেখবেন। র্যাশনালি কীভাবে দেখবেন? পরিষ্কারভাবে দেখে নিন কোথায় কোথায় ভয় আছে, তার সাথে সাথে কি কি আশা যুক্ত হয়ে আছে। চেষ্টা করে দেখুন। আমি বলছি না আপনি সবসময় সফল হবেন, ঠিক হবেন, করুন। ভুল হলেও আপনি হারবেন না। আপনি ঠিক যা, সঠিক যা, সার্থক যা, তার জন্য করে হারতে কি করে পারেন? জগৎ আপনাকে বলতে পারে আপনি হেরে গেলেন, কিন্তু তা হার নয়। আপনি ক্ষুদ্রতা, প্রথাগত চলন ছেড়ে ঊর্ধ্বগতির জন্য করছেন। এবার যা হবে তা অপূর্ব হবে, যা আগে কখনো হয়নি, পূর্বে কখনো হয়নি। এখন যা হবে তা অনন্য হবে। অন্যে চট করে নর্মালি ভাবতেই পারবে না, আপনাকে প্রেডিক্টই করা যাবে না। যা সবাই করে তা আপনি আর করছেন না। আর সত্যই একমাত্র অনন্য হয়। সত্যের সাথে চোখের ভিউ পয়েন্ট রাখুন, সত্য দিয়ে দেখুন কোন স্টেপ আমাকে শীঘ্র মুক্তির পথে নেবে। দেন জাস্ট ডু ইট উইদাউট ওয়েস্টিং টাইম। যেটাই করবেন এবং তার যাই ফলাফল হোক সেটাই ঠিক।